কোনো সবর নাই। সারা বাসার কাজ তো আমিই করি, রান্না বান্না করা, কাপড় কাচা, থালা বাটি দেওয়া, কাটাকাটি করা, সব কাজ তো আমিই করি। তারপরও সারাক্ষণ তুমি কোনো মুখ করতেই থাকো, যাতেই থাকো কেন গো? হ্যাঁ এই আপনার তো বড্ড সাহস হয়েছে, একদম মুখে মুখে কথা বলছেন আমার। যত বড় মুখ না তত বড় কথা। আমার খাচ্ছেন, আমার পড়ছেন, আমারই স্বামীর বাসায় থাকছেন, আবার আমারই কথার অবাধ্য হচ্ছেন। অনেক চোপা বেড়েছে। চুপ করুন তো আপনি। 10 মিনিট পরে কি আপনার মরা মা এসে খাবারটা খাবে? কি বললে তুমি? মরা মা নিয়ে কথা বললে? ছি 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 বৌমা, মানুষটা মারা গেছে তাই না কথা বললে? তোমার কি বিবেকও বাঁধলো না? আসছে মরা মার জন্য একদম দরদ উতলে উতলে পড়ছে তার। নিজেই তো আমার দয়া বেঁচে আছেন, আবার মরা মার জন্য দরদ দেখাচ্ছে। কি আমি তোমার দয়া বেঁচে আছি? এসব না ফরমানি কথাবার্তা বলবা না বৌমা। আল্লাহ আছে, আল্লাহ আমার হায়াত দিছে তাই আমি বাইচে আছি। আর তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি না ভদ্র পরিবারের মেয়ে। তোমার বাপ মা তোমার কোনো শিক্ষা দেয় নাই, ভদ্রতা তুমি শিখো নাই, এই তোমার শিক্ষা, এই তোমার শিক্ষার নমুনা। আরে মানুষ তো বাসার বুয়ার সাথে আসছে ভালো ব্যবহার করে, আর আমি তোমার শাশুড়ি, তুমি আমার ঠিকঠাক মতো খাবার দাও না, সিরে কাপড় পরাও, তাও তোমার কিচ্ছু কই না। কারণ আমি চাই না আমার পোলার সংসারে আমার জন্য কোনো অশান্তি হোক, আগুন লাগুক। আর তুমি সেটারে আমার দুর্বলতা মনে করছো, তাই মনে করে তুমি সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করো। এই বুড়ি, তোর মুখে অনেক বুলি ফুটেছে তাই না? একবারে বন্ধ করে দেবো এই বুলিটা। কথায় কথা জবাব দিস তাই না? একদম বন্ধ করে। তুমি কি করতেছো? আমার মার গলা চিপে ধরছো কেন? এই তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দাও? দাও, তোমাকে দেখাচ্ছি মজা। তোমার বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা করব। ও আচ্ছা, তুমি আমার নামে নারী নির্যাতনের মামলা করবা? হ্যাঁ, তোমার গায়ে হাত দিচ্ছি তাতে তোমার ফুসকা পড়ে গেছে, অথচ তুমি যে আমার মার গলা চিপে ধরলা, এটা কি হবে? হ্যাঁ, এইটার মামলা কি হবে? আরে থামো তো, সামান্য কয়টা কাজ করতে বলেছি তোমার মাকে, সেটাও তোমার মা করতে পারে না? না আসছো বড় বড় কথা বলতে। আমার কাঁধে বসে মা ছেলে দুজন মিলে খাও, আমার স্বামীর বাসায় থাকো, আর আমার মুখের উপর কথা বলো দুজন মিলে। তোমার কথা শুনলে মাথা ঠিক রাখা সম্ভব না। এই, আমার মা ছেলের বাসায় খাবে না তো খাবে কার বাসায়? আর আমার মা কি কাজের বুয়া? বাবা মাথা ঠান্ডা কর বৌমা, আল্লাহর দোহাই লাগে, আমার শান্তি করো না। আমি তো 10 মিনিটের মধ্যে খাবার দিবই, কেউ তো শান্তি করতেছে, তো থামো না। মার জন্য একদম দরদ উতলে উতলে পড়ছে। এতই যদি মার জন্য দরদ হয় না, পড়ালেখা তো অনেক করেছো, অনেক বড়ও হয়েছো, যাও না গিয়ে একটা চাকরি বাকরি করো, মাকে খাওয়াও, তখন নিজের টাকায় খাওয়াবে, আর তখন অনেক বড় বড় কথা বলো। এখন যাও, ভাগো এখান থেকে। ও আচ্ছা, তুমি তাহলে এখন আমার মাকে খাওয়ার খোটা দিচ্ছ না? আমার মাকে আমি খাওয়াবো, আমি খাওয়াবো। আমি চাকরি না পাই, দরকার হয় রিক্সা চালাই খাওয়াবো, তবু তোর মতো ডাইনির কাছে আমার মাকে অত্যাচারিত হতে দেবো না। ডাইনি কোথাকার বেয়াদব মহিলা। মুখে শুধু বড় বড় কথা, ছোট লোক কোথাকার বেয়াদব একটা। দেখছো মা, যত বড় মুখ নাই তত বড় কথা। আমরা ছোট লোক না, ছোট লোক তো তুই, তোর পরিবার। বেয়াদব কোথাকার। তুই যদি আজকে খালি মেয়ে মানুষ না হয়ে পুরুষ মানুষ হইতি না, থাপ্পড়ে তোর গাল লাল করে দিতাম, হারামজাদি। তোর মার গায়ে হাত তুলেছে তাই তোর এত প্রবলেম, এখন তোর সামনে তোর মার গায়ে হাত তুলবো, দেখি তুই কি করিস। তুই দেখবি আমি কি করি। হ্যাঁ, লাঠি করে ও লাঠি দেখো, লাঠি করে। হারামজাদি, আমার মার গায়ে হাত দেয়, কত বড় সাহস ওর! আরে ভাই, এইভাবে একটা মেয়ের পাশে দৌড়াইতেছেন কে? আরে ভাই, ওই হারামজাদি হলো আমার ভাবি। ও কি করছে জানেন? ও আজকে আমার মার সাথে ভেজাল করে আমার মার গায়ে হাত দিছে। ওরে তো মনটাই চাইতেছে আমি মাইরা মানে হাড়গুড়ি ভাঙিয়ে ফেলাই। আরে ভাই, ঘরের ঝামেলা ঘরেই রাখতেন, কিন্তু বাইরে কেন আনছেন? আরে ভাই, আপনি রাস্তার মানুষ, রাস্তাতে যাচ্ছেন, শুধু হাইটে চলে যান। আপনি আমার বাধা দিয়েন না, কিন্তু আমার মাথায় রক্ত উঠে গেছে ভাই। ওর কত বড় সাহস আমার মার গায়ে হাত দেয়, হারামজাদি কোথাকার। আরে ভাই, আপনি ভালোর জন্য তো বললাম, আপনি খারাপের জন্য বললাম কিছু? ভাই, আপনি আমার এই সব বুঝায়েন না, আমি ভালো করে বুঝি। আমি মাথাটা ঠান্ডা রাখছিলাম, কিন্তু আজকে ও যেই কাজটা করছে তাতে ও ক্ষমা পাওয়ার যোগ্য না। হারামজাদি কোথাকার, আজকে বাইসা গেলি তোর আমি পরের দিন পাবো না, সেই দিন তোর পিটাই আমি তক্তা বানাই ফেলবো। ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে যদি আপনার মার গায়ে আপনার বউ অথবা আপনার ভাবি এইভাবে হাত দিত, আপনার কেমন লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না? ভাই, আপনি যা বলছেন এটা তো ঠিক কথাই বলছেন। ও কি করছে জানেন? ও
ও যখন আমার মার সাথে ঝামেলা করছে আমি যে বললাম যে কি হয়েছে, আমারে বলে কি জানেন, যে তোর মার গায়ে তো শুধু হাত দিচ্ছি, আমার মনটা চাইতেছে তোর মার মারে ফেলাই। তখন কোন ছেলে আছে যে মাথাটা ঠান্ডা রাখতে পারবো কোন? তাই আমি সিদ্ধান্ত নিছি ওরা আজকে মারে ফেলবো। তাতে যদি আমার জেল হয়, ফাঁস হয়, যা হবে আমি হাসি মুখে মাইনে নেবো, তবু ওরা মারাই ছাড়বো। ভাই যা আর হয়েছে চলেন বাসায় চলেন, বাসায় নিয়ে সমাধান করেন। ঠিক আছে ভাই, চলেন 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 ভাই, বাসায় চলেন ভাই। যাও, ঠিক আছে বাড়ি আসবেন না হারামজাদি? বউ, কি হয়েছে তোমার? তুমি এইভাবে রাস্তায় দৌড়াচ্ছ কেন? তুমি প্লিজ আমাকে বাঁচাও, না হলে তোমার ভাই আমাকে মেরেই ফেলবে। আমার ভাই তোমাকে মারতে আসছে? কি বলতেছো এগুলো আবুল তাবুল? এত বড় সাহস হয়ে গেছে ওর যে তোমাকে? কি হয়েছে খুলে বলো তোমারে। আসলে তুমি রোজ যখন বাসা থেকে চলে যাও তখন তোমার মা আর তোমার ভাই আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়। আসলে আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই তোমার মাকে বললাম আমি কাজটা করতে পারবো না, তাই তোমার ভাই আর তোমার মা আমাকে মারতে যাচ্ছিল, তাই তো আমি বাসা থেকে পালিয়ে এসেছি। মানে আমি বাসা থেকে বেরোলে আমার মা আমার ভাই তোমার সাথে এমন আচরণ করে? তুমি বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি, তা না হলে তুমি বাসায় চলো, আমি দেখাচ্ছি আমার গায়ের দাগগুলো। তুমি এতদিন আমাকে কিছু বলো না কেন? আসলে আমি তোমাকে বলিনি, তুমি যদি বিশ্বাস না করো আমার কথা, আর তোমার মা তো বানিয়ে বানিয়ে মিথ্যে কথাও বলতে পারে আমার নামে তোমার কাছে, তাই তোমাকে বলার সাহস পাইনি এতদিন। আমার খেয়ে আমার পরে আমার ঘরে থেকে আমার বউয়ের গায়ে হাত দেয়, আমার বউর উপরে টর্চার, আজকে এটার একটা ভিত করে আমি ছাড়বো। হাত পা ভাইয়া যদি আমি ঝুলাই না রাখছি তখন তুমি দেখ। চলো আমার সাথে। চলো মা, এই মা, আজকে আসুক। আমরা আসতেছি বাজার। বাজার কি হয়েছে? এরকম চিল্লাপাল্লা ডাকতেছোস কেন? কেন চিল্লাইতেছি তুমি জানো না? তুমি জানো না আমি কেন চিল্লাইতেছি? না না বললে আমি জানবো কি করে? মা, তুমি তুমি কেমনে? তোমার চেহারা দেখে কেউ কইবো তোমার ভেতরে এত কালো হয়ে গেছে? মা, তুই এসব কি বলতেছোস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কি কইতেছি তুমি কিচ্ছু বুঝতেছো না? তুমি আর তোমার ছোট ছেলেমেয়েরা আমি ঘর থেকে বাইরে যাওয়ার পরে আমার এই বউয়ের উপরে কি নির্যাতনটা তোমরা করো, ঘরে সব কাজ করাও, ওরে মানসিক শারীরিক সব নির্যাতন করাও। আজকে তো তোমার ছোট ছেলে সব সীমা লঙ্ঘন করছে। মা, রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যায় ওরে মারে। আজকে অল্পের লেগেও বাইচা গেছে, আজকে যদি আমি না থাকতাম তা তো মাইরেই ফেলাই। তুই এসব কি বলতেছোস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই চলে গেলে বৌমারা মারি বকি মানে? আর এই সংসারের কাজ তো সব আমি করি, রান্না বান্না, কাপড় কাচা, থালাবাটি ধোয়া, তরকারি কাটা, সব কাজ আমি করি। বৌমা তো কিছুই করে না। আর তুই আবল তাবল কি বলতেছ আমি তো কিছুই বুঝতেছি না। বাহ মা, মা কি সুন্দর। আমার বউ সারাদিন কোনো কাজ করে না, সব কাজ তুমি করো না, তুমি আর তোমার পোলা মিলা করো। দেখলা আমি কইছিলাম তোমার মা এই কথাই কইবো। তুমি কোনো কথা করো না। আজকে যা বলার আমি বলুম। মা, তোমার কি একটু বুক কাঁপতেছে না? মা, আল্লাহ খোদার ভয় কি তোমার মধ্যে থেকে উঠে গেছে? কেমন করে এরকম মিথ্যা কথা কইতেছো মা তুমি? হ্যাঁ, তুমি সব কাজ করো। হ্যাঁ, আমি ওর এরকম আনছিলাম মা, এইরকম আনছিলাম, ওরে কাম কাজ করায়া মানসিক শারীরিক নির্যাতন করে মায়েরা তোমরা কি অবস্থা করছো দেখো, রাত দেখো, ও চেহারা দেখো। হ্যাঁ, তুমি কেমনে এসব কইতাছো? তুমি তো তুমি আজকে সব সীমা লঙ্ঘন করছে তোমার ছোট বোন। ওর এত বড় সাহস, ও আমার বউয়ের গায়ে হাত দিতে যায়, আমার খায়া আমার পয়লা আমার বাসায় থাকা। বিশ্বাস কর বাবা, আমি কিচ্ছু জানি না। রাগারাগি করে বৌমা দৌড় দিয়ে বেরোয় গেল, আর রাফিও বেরোয় গেল। পরে কি হয়েছে আমি কিছুই জানি না। আচ্ছা, আমি কি তোমার পোলা? হ্যাঁ, সত্যি করে কও তোমার, তুমি কি আমারে পেড়ে ধরছিলা? বাবা তুই সব কি বলতেছো আবল তাবল? আমি তোর কেন মা হব না? তুই আমার বড় ছেলে, রাফি আমার ছোট ছেলে, আর তুই ছেলে হয়ে বলতেছিস আমি তোর মা কি না? বাবা এসব কথা বলিস না। কি হয়েছে বল, আর মাথাটা ঠান্ডা কর। তুমি আর এগুলা কইও না মা, এগুলো আর কইও না মা। আমার সামনে মিথ্যা অভিনয় আর করে আমার বুকটা ফাইটে দিতেছে মা, ফাইটে দিতেছে। তুমি কি আসলে আমার মা, নাকি আমার রাস্তা থেকে টোকে আনছো? সেই ছোটবেলা থেকে আমারে ট্যাকার মেশিন বানায় ফেলাইছো। আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি সকালে যখন বাইর হই
তুমি আর তোমার ছোট বোলা মিলা আমার বউয়ের সাথে এইরকম আচরণ করো, এটা আমি কোনোদিনও ভাবি নাই, অন্তত তোমার কাছ থেকে ভাবি নাই মা। ঠিক আছে, রাফিনা একটা ভুল করেই ফেলাইছে। বাসায় আসুক, বাসায় আসলে আমি বৌমার কাছে ক্ষমা চাওয়াবো। বৌমা, তুমি কিছু মনে করো না, তোমার ছোট ভাইয়ের মতো ভুল একটা করেই না ফেলছে। তুমি দেখছো তুমি এখনো তোমার ছোট বোলার তদারকি করতেছো, ওর ভুল না বইলা তুমি এখনো ওর পক্ষ লয়া সাফাই গাইতেছো। আমি মাফ করার কেউ না, মাপ যে করার সে আমার সামনে আছে। যদি হয় তোমারে মাফ করে, তোমার পুতেরে মাফ করে, তাইলে একমাত্র এই জিনিসের সমাধান এনে হইল। আমি শেষ সুযোগ দিতেছি, যদি এই সমাধান এনে না হয় তাইলে তোমার পোলার দুইটা বিচার হইব। হাত পা বাইঙ্গা ভালো মরে আমি, আর ওরে আমি আইনে রাতে তুলে দিব। এটার বাইরে তুমিও যাইবা না মা, কথাটা মনে রাখো। বাজান রে, থানা পুলিশ কিচ্ছু করিস না। থানা পুলিশ করলে কি মান সম্মান থাকবো? বাড়ির বিষয় যদি থানা পুলিশ হয়, লোকেই বা কি বলবো? ঠিক আছে বাজান, কি করলে সমাধান হইব তুই বল বাবা। সে যদি তুমি করে মাফ করে তাইলে মাফ পাইবা, আর নাহলে কোনো মাফ নেই। বৌমা, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও বৌমা। তুই আমার তুই আচর করতে না না না, এইভাবে মাপ চাইলে তো হইব না। আমার পায়ে হাত দিয়ে মাপ চাওয়া লাগবে আপনার। ঠিক আছে, আমার সংসারের শান্তির জন্য আমি তোমার পায়ে হাত ধরে ক্ষমা চাবো। মা, তুমি এটা কি করতেছো? তুমি তোমার ছেলের বোর পা ধরে ক্ষমা চাচ্ছ? আরে এই যে ভাই, তোমার সামনে তোমার বোর পা ধরছে আমার মা, তুমি কিছুই বলছো না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখছো। আরে সে তো তোমার গর্ভধারিণী মা, সেই মা তোমার বোর পা ধরে ক্ষমা চাচ্ছে, এর চেয়ে আর নিকৃষ্ট কি হতে পারে? হ্যাঁ, তুমি তো সন্তান নামের কলঙ্ক, তুমি একটা কুলাঙ্গার সন্তান। এই চুপ বদমাইশ, কলার অবস্থায় কথা কস, লজ্জা করে না? বড় ভাবি মায়ের মতো, তুই কেমনে তোর বড় ভাবির গায়ে হাত দেস? তুই মনে করছিলি আমি জানুম না কিছু? আজকে আমি সামনে না আসলে তো তুই মাইয়াই ভয় দি। সাবধান করে দিলাম, আবার আমার সামনে তোর কথা বললাম। জিল, তোর মরদ এখন আমি দেখি, তোর কেমন মরদ হইছে। তুই আমার ঘর থেকে বাইরে যাবি, আর যাওয়ানোর সময় মারে লয়ে যাবি। এতদিন তো পায়ের কান্দে বৈশা বৈশা খাইছো আর ঘুমাইছো, টের পাও নাই। এখন বুঝবি দুনিয়াটা কত কঠিন। এখন আমার বাসা থেকে বাইরে যা, আমার সামনে থেকে বাইরে। নির্লজ্জ, আমি মারে নিয়ে চলে যাইতেছি, তোমার এই বাড়ি আর আসবো না। দরকার হয় আমি মারে নিয়ে রিক্সা চালাই খামু, তবু তোমার মতো কুলাঙ্গার সন্তান হয়ে আমি থাকবো না। চলো মা, এই বাড়িতে থাকবো না। তাই ভাই, যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাই, তোমার একদিন সন্তান হবে। আজকে তুমি যেটা করছো না, এর ফল তুমি পাবা, এর ফল তুমি পাবা ভাই। চলো মা। যাই, তুই ভালো থাকিস বাজান, সুখে থাকিস, আল্লাহ তো মঙ্গল করুক। আমার দোয়া তোর জন্য সব সময় আছে। যাই বৌমা, আমার বলার একটু দেখে নাই গো। যান যান। আসো মা, ওদের কাছে আমাদের কোনো মূল্য নাই। আসেন আসেন আসেন। আচ্ছা, এটা হইলো ঘর আর কি। হ্যাঁ, এই ঘরে এখন থেকে আপনারা থাকবেন। আসলে অন্যান্য ঘরে ভাড়াটিয়ারা আছে তো, এই ঘরটাই খালি ছিল। আচ্ছা, আপনাদের থাকতে কোনো সমস্যা হবে না তো? না না ভাই, আমাদের কোনো সমস্যা নাই। মা, তোমার কোনো সমস্যা আছে? না না বাজান, আমার কোনো সমস্যা নাই, আমি থাকতে পারবো। ভাই, আপনাদের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। নিজের বড় ভাই তার ছোট ভাই আর মায়ের সাথে এই ধরনের খারাপ আচরণ করবে, এটা আসলে মাইনা নেওয়া যায় না। তবে আপনারা একটা ভালো কাজ করছেন, আপনি যে আপনার মারে নিয়ে চলে আসছেন ওই খারাপ জায়গা থেকে। আপনারা চিন্তা করেন না, আপনারা এখানেই থাকবেন, যে কোনো সমস্যা হবে আমারা জানাবেন। মা, আপনার কি এখানে থাকতে কোনো সমস্যা হইব? ও ভাই শোনেন, আপনাদের কিন্তু এখন ভাড়া দিতে হইব না, আপনি যখন কাজ পাইবেন তখন থেকে আমরা ভাড়া দিবেন, বুঝছেন? ভাই, আপনি অনেক বড় মনের একটা মানুষ। এই জামানায় আপনার মতো মানুষ পাওয়া তো খুবই কষ্ট, তাই না মা? হ বাজান, আসলে এই যুগে তোমার মতো বড় মনের মানুষ পাওয়া সত্যি কষ্টকর। আল্লাহ তোমার মঙ্গল করুক। তুমি যেই মার গর্ভে হইছো ওই মা ধন্য। মা,
আসলে হয়েছে কি, আমার নিজের মা নাই তো, আমি বুঝি মায়ের কষ্ট। এই যে আপনার ছোট ছেলে আপনারে নিয়ে আইছে, এই যে বাসার চাবি আর এই 500 টাকাটা রাখেন কিছু। না না না, রাখেন রাখেন, মনে করেন যে এক ভাই আরেক ভাইরে দিতেছে, এই চাবি আর এই টাকাটা রাখেন, কিছু কিনা খায়। ভাই মা, তাহলে আমি আজকে যাই। হ্যাঁ, আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার অবশ্যই জানাইবেন। ঠিক আছে বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। তোমার আল্লাহ আমাদের কাছে একটু মনে হয় ফেরেশতার মতো করে পাঠাইছে। আমাদের অসহায় অবস্থায় আল্লাহ তোমার কাছে। হয়েছে মা, কান্দো না। যখনই দরকার হবে আমার ডাক দিবেন, ঠিক আছে মা? তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই, অনেক ভালো মানুষ। এখন থেকে তোমার এইখানে থাকতে হবে, কষ্ট হবে না তো? না বাজান, আমার কোনো কষ্ট হইব না। তোর মতো ছেলে যারা আছে তার আবার কিসের কষ্ট? মা, তুমি যতই বলো, আমি তো জানি তোমার এইখানে থাকতে অনেক কষ্ট হবে। তুমি এতদিন কোথায় ছিলা আর এখন কোথায় আসলা? আজকে তোমার ওই ছেলের বোর জন্য আর তোমার ওই ছেলের জন্য তোমার এই বস্তিতে থাকতে হচ্ছে। মা, তোমার একটা কথা আমি বলে রাখি, ওই যে তোমার ছেলে তোমার বাড়ি থেকে বের করে দিছে না, তুমি দেখবা তোমার এই ছেলে অ্যাক্সিডেন্ট করে মরবো। না না বাজান, অভিশাপ দিস না, আমার ছেলের তুই অভিশাপ দিস না। দোয়া করি আল্লাহ আমার ছেলেরা সবসময় ভালো রাখুক, সুস্থ থাকুক, ওর বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করুক। এটা তুমি কি কও মা? আমি তো এটা বুঝলাম না, যেই ছেলে তোমার বাড়ি থেকে বের করে দিল, যেই বৌমার কারণে তুমি আজকে এই বস্তিতে উঠছো, তোমার এখন সেই ছেলের জন্য দরদ উতলা উঠতেছে। না রে বাজান, দরদ না, মা তো মায়ের কাছে সব সন্তানই সমান। কথায় আছে না, কুসন্তান যদিও বা হয়, কুমাতা কখনো হয় না। তোরা দুইটা ভাই, আমার দুইটা মানিক, দুইটা কলিজ আমার, যে যেখানে থাকুস তোরা ভালো থাকুক, আর ওই ছেলে ভালো থাকুক, তুইও ভালো থাক। হ মা, বুঝছি, ওই ছেলের প্রতি তোমার দরদ কমবো না। মা, রাত তো এরকমই হয়। মা, তুমি কিন্তু আমার কাছে জান্নাত। ওই ছেলে তোমারে খাবার না দিক, আমি তোমারে খাবার দেবো, দরকার হয় আমি ভিক্ষা করে তোমারে খাওয়াবো, তাও তোমার আমি কষ্ট দিব না মা। জান্নাত কিনা জানি না, তবে তোর মতো ছেলে আল্লাহ যেন সব ঘরে ঘরে দেয়। প্রত্যেকটা মায়ের জন্য তোর মতো একটা করে ছেলে দরকার। এই বয়সে তো ছেলেরাই মায়ের সম্বল, বৃদ্ধ বয়সে তো বাবা মায়ের জন্য সন্তানদের খুব দরকার। বাবা, তুই আমার মৃত্যুর আগ পর্যন্ত আগলায় রাখিস। আল্লাহ তোর ভালো রাখবো, আল্লাহ তোর হায়াত দারাজ করুক। হয়েছে মা, তুমি আর কান্দো না, তোমার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। চলো আমরা ঘরে যাই। শোনো, যত কষ্টই হোক আমি তোমার সুখে রাখবো, দেখো। চলো আমরা ঘরে যাই। বাজান আসছস? এই যে মা, এই দেখো তোমার জন্য কত বাজার করে নিয়ে আইছি, আর কত বড় একটা মাছ তোমার জন্য নিয়ে আইছি, একবারে তাজা মাছ। বাজান, তোর হাতে কি হয়েছে? হাতে কড়া পড়ছে কি করে? তুই কি কাজ করছিস যে হাতে তো কড়া পড়ে গেছে? হ্যাঁ না না, কিছু না মা, এমনি। হাত বের কর, দেখা, হাত দেখা, হাত দেখা। আরে কিছু না। তুই হাত লোকাস কেন? দেখি দেখি বাজান, দেখি হাত দেখি, দেখা। আরে মার কাছে লুকাবি না, মার কাছ থেকে হাত লুকাইতেছস? বাজান রে, মায়ের কাছ থেকে হাত লুকানো যায় না। আমি যে মা, মায়ের চোখে ফাঁকি দিবি তা কিছুতেই হইতে পারে না। আরে পৃথিবীর কোনো সন্তান আছে যে মায়ের কাছ থেকে তার লুকাবে? হ্যাঁ, মার চোখকে ফাঁকি দেওয়া এত সোজা না রে বাবা। কি কাজ করছো যাতে করা পড়ে গেছে? হ্যাঁ, রাজমিস্ত্রি কাজ করছি মা। কি? তুই আমার শিক্ষিত ছেলে হয়ে তুই রাজমিস্ত্রির কাজ করছস? আল্লাহ, এই দিনটাও তুমি আমার দেখাইলা আমার মুখে দুটা ভাত দেওয়ার জন্য। আমার শিক্ষিত ছেলে কিনা রাজমিস্ত্রির কাজ করে হাতে হাতে ফসকে ফেলায় ফেলাইছে, কড়া করে ফেলাইছে। আল্লাহ। মা, তুমি কান্দো না, তুমি তো জানো আমি চাকরি বাকরি খুঁজছি কিন্তু কোথাও পাইনি, পরে বাধ্য হয়ে রাজমিস্ত্রি কাজ শুরু করছি। আর মা, আমি যদি কাজ না করি তাহলে তোমারে খাওয়াবো কিভাবে? মা, তোমারে সুখে রাখার জন্য পৃথিবীর যত কষ্টের কাজই হোক আমি সব করতে পারবো। তুমি তো আমার কাছে জান্নাত মা, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। বাজান রে, তুই এসব কথা আর কইস না, আমি সহ্য করতে পারি না।
আমার মনে হইতেছে কি তোরে জন্ম দিয়ে এখন আমার জন্ম দেওয়ার তোরা সার্থক হয়েছে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার ঘরে এরকম একটা মানিক রতন দিছো। আমার মতো যতগুলো চুল আছে তোরে আল্লাহ এতদিন হায়াত তারাজ করুক, আল্লাহ তোরে ভালো রাখো, সুস্থ রাখো। ও হয়েছে মা, তুমি আর কান্না করো না। আর মা শোনো, ওই আমার বন্ধু আরিফ আছে না, আরিফের সাথে আমার দেখা হয়েছিল। আমি যে বাসায় কাজ করতে গেছি ওই বাসাটাই আরিফদের। পরে আরিফ আমারে কয় তোর এই কাজ আর আমি করতে দেবো না, তুই কালকে আমার অফিসে আসবি, আমি তোর একটা ভালো চাকরি দিয়ে দেবো। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর বন্ধুরের রহমত নাজিল করুক। মা আমাদের এই কষ্টের দিন আর থাকবে না। আর ওই যে কালকে আমি বন্ধুর অফিসে যাবো না, ওর কাছ থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে তোমার সুন্দর দেখে একটা শাড়ি কিনে দেবো। তুমি এই যে আসার পর থেকে এক কাপড়ে রয়েছো, জানো আমার এটা দেখতে অনেক খারাপ লাগে। আচ্ছা বাজান, ঠিক আছে, পরেরটা পরে দেখা যাইব। বাজান তুই অনেক কাটাকাটনি করে আইসস, তোর অনেক পেরেশানি হয়েছে, তুই যা একটু গোসল করে, শরীরটা ঠান্ডা লাগবো। যা, আমি রান্না বান্না করে খাবার দিতেছি, এই যে গামছাড়া বাইরে রাখা আছে, যা বাজান গোসলটা করে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে যাও। আচ্ছা বাজান যা, এই যে গামছাটা রাখা আছে, যা গোসল কর। এখানে বসেন। আমি এখানে বসবো? আজকের থেকে এটা আপনার চেয়ার। কি বলেন? আমার চেয়ার মানে? আপনার চেয়ার? শোনো ভাই, এই চেয়ারের মূল দাবিদার কিন্তু তুমি, আমি না। ভাই আপনি এটা কি বলেন? এই চেয়ার আমার মানে? কারণ কি জানো, অনেক দিন আগে তোমার বাবা আমার বাবাকে ব্যবসা করার জন্য টাকা দিয়ে সহযোগিতা করেছিল। আজকের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তোমার বাবার সহযোগিতার কারণে। তাই বলছি এই চেয়ারের দাবিদার তুমি, আমি নয়। সেটা তো বুঝতে পারছি ভাই, কিন্তু আপনি নিজের চেয়ার আমার জন্য ছেড়ে দিবেন? তোমার বাবা আমার বাবাকে যে উপকার করেছে তার প্রতিদানে আজ আমি ফিরিয়ে দিচ্ছি, এই জন্য তোমাকে এই চেয়ারে বসতে হবে। কিন্তু ভাই আপনি আমাদের খোঁজ কিভাবে পেলেন? আমার ছোট ভাই আরিফ তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে দেখেছে, তখন কথাটা আমার কাছে এসে সে বলেছে, এই জন্যই খোঁজ খবর নিয়ে তোমার ঠিকানা বের করে তোমাকে আমার অফিসে আসতে বলেছি। কিন্তু ভাই আমি এই চেয়ারের দায়িত্ব পালন করব কিভাবে? এটা তো আমি পারবো না। আপনার চেয়ার আপনি সামলান, এত বড় একটা কোম্পানি, এত বড় একটা দায়িত্ব, আমি কি পারবো ভাই? এই চেয়ারের সব দায়িত্ব আপনার। এখন থেকে এই অফিসের যত দায়িত্ব আছে সব কিছু আপনি দেখবেন। আজকে থেকে আমার দায়িত্ব শেষ, এটা আপনি নিজের মতো করে বুঝে নেন। ঠিক আছে। হ্যাঁ বন্ধু। মানে কি বলতেছিস সেগুলো? আচ্ছা তুই রাখ, আমি ফোন দিচ্ছি তোকে। হ্যাঁ আমার টাকা, আমার শেয়ার। সোমা, এই সোমা, আমি শেষ। কি হলো কি? সোমা, আমি শেষ। মানে কি হয়েছে খুলে বলো তো। শেয়ার বাজার কলাপস করছে, আমার সব টাকা পয়সা শেয়ার সব কিছু শেষ। পথের ফকির হয়ে গেছি, আমি রাস্তার ফকির হয়ে গেছি সোমা। মানে কি সব বলছো তুমি? তার মানে এখন আর আমার ডায়মন্ডের নেকলেসটা কেনা হবে না? কি বললে তুমি? আরে আমার হীরার হাটটার কথা বলছি। প্রথমে তোমার চাকরিটা চলে গেল, আর এবার শেয়ার মার্কেটের লস। আসলে আমার না তোমাকে বিয়ে করাটাই উচিত হয়নি, আমার বাবার কথাই বিয়ে করা উচিত ছিল। আমার কি এখন এসবের টেনশন করার বয়স বলো? কোথায় একটু আড্ডা দিব, ঘুরবো ফিরবো, দামি দামি গয়না পরবো, পোশাক আশাক পরবো, পার্টি করব, তোমার টেনশন করতে হয় সবসময়। আমার উল্টো পাল্টা কথা বলে সবসময় আমাকে টেনশন দাও শুধু তুমি। এবার তো তুমি পথের ফকির হয়ে গেলে, এবার কি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে নাকি? তুমি ঠিকই বলেছ, আমাকে বিয়ে করাটা তোমার ভুল ছিল। আমি তোমার কথায়, তোমার চাহিদা পূরণ করার জন্যে আমি সৎ পথ থেকে অসৎ পথে গেছি।
আমি ঘুষ খাওয়া শুরু করলাম। এক পর্যায়ে আমার চাকরিটা চলে গেল। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমাকে বিয়ে করাটা তোমার ভুল ছিল। চাকরি যাওয়ার পর অবশিষ্ট যেই টাকাগুলো আমার কাছে ছিল, সেই টাকাগুলাও তোমার বুদ্ধিতে, তোমার ইচ্ছায় আমি শেয়ার বাজারে ইনভেস্ট করলাম। হ্যাঁ, তুমি ঠিক বলছো, আমাকে বিয়ে না করে তোমার ওই বিদেশি ছেলেটাকে বিয়ে করা উচিত ছিল। এখন আমার সব শেষ। তুমি কি স্পষ্ট সুন্দর করে আমাকে জানাই দিলা যে আমাকে বিয়ে করা তোমার ভুল ছিল। এক সেকেন্ড তুমি কি বোঝাতে চাচ্ছ? মানে যা প্রবলেম হয়েছে, যা ভুল হয়েছে, সব দায়ভার আমার, তোমার কোনো দায়ভার নেই, সব ভুল আমার, তাই না? না না, তোমার কোনো দোষ নাই। আমি তোমার কোনো দোষ দিই না। যত দোষ আমার দোষ। তোমার কথা শুনে আমি আমার মা, আমার ভাইকে পর্যন্ত ঘর থেকে বের করে দিচ্ছি। দেখো, তোমার এসব কথাবার্তা শুনতে আমি একদম ইচ্ছুক নই। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না। আমি শেষ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। আমি আমার মায়ের অভিশাপ নিয়েছি। আমার উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। ওর মতো একটা মেয়ের কথায় পড়ে আমি একের পর এক ভুল করছি। অসৎ পথে গেছি, চাকরি হারাইছি, মা ভাইকে ঘর থেকে বের করে দিছি। হ্যালো বাবা, আর বলো না, আমি ভালো নেই। আর কি হবে, ওই তোমার জামাই কয়দিন আগে চাকরিটা চলে গেল, তারপরে তো ধরো একটা শেয়ার মার্কেটে টুকটাক একটা করছিল কাজ, এখন নাকি তার শেয়ার মার্কেটেও লস হয়ে গেছে। এখন ওর অবস্থা অনেক খারাপ বাবা, আমার পক্ষে সম্ভব না আর ওর সাথে এভাবে থাকা। তুমি প্লিজ আমাকে নিয়ে যাও। ওর না এখন একদম ফকির অবস্থা, ওর না ভিক্ষা করেও খেতে হবে, এমন একটা অবস্থাতে ও আছে। আমি এইভাবে ওর সাথে আর থাকতে পারছি না। প্লিজ, এইভাবে থাকা সম্ভব না ওর সাথে আমার। প্লিজ তুমি আমাকে একটু নিয়ে যাও এখান থেকে। সোমা, বাবা আমি তোমাকে একটু পরে কল করছি, রাখি এখন। দেখো, মানুষের জীবনে তো ভালো মন্দ সময় আসে, তাই না? আসে না? বিপদ আপদ তো মানুষেরই আসে। আমার এই দুঃসময় থাকবে না। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। দেখো, আমাদের সম্পর্কটাকে এতই ঠুনকো। আমরা না স্বামী স্ত্রী, আমরা না ওয়াদাবদ্ধ জীবনে মরণে একসাথে থাকবো। সামান্য একটা দুঃসময়ের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে কেন? একটু আগে না বললে যে তোমাকে ছেড়ে চলে যাই, তুমি আমাকে ছাড়াই থাকতে পারবে। এখন কেন বলতে এসেছো যে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না? মানুষ রাগ অভিমানের মধ্যে অনেক কথা বলে না, সেরকমই একটা কথা ছিল। তাছাড়া হঠাৎ করে এত বড় একটা দুঃসংবাদ পেয়েছি, আমি কি বলে ফেলেছি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি সরি। আমি কখনো এমন কথা বলবো না। দেখো, তুমি আমার কাছে যা যা চেয়েছো আজ পর্যন্ত, আমি কি কখনো তোমার কোনো চাওয়া পূর্ণ রেখেছি? তুমি না একটা ডায়মন্ডের নেকলেস, একটা ফ্ল্যাট, আর একটা লাল রঙের একটা গাড়ি চেয়েছো। আমি সব দেব তোমাকে, আমি সব দেব। আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো, ব্যাপারটা রাগ অভিমানের না, তোমাকে মানতে হবে যে এখন তোমার অবস্থা অনেক খারাপ। এখান থেকে বেরিয়ে আসা তোমার পক্ষে অনেক কষ্টকর, আর এভাবে আমি থাকতে পারবো না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার এত শখ বিলাসিতা তুমি চাইলেই পূরণ করতে পারবে না। আমি বাবাকে বলে দিয়েছি, বাবা এসে নিয়ে যাবে। আমি এই ব্যাপারে একটা কথাও শুনতে চাচ্ছি না। আমাকে ছেড়ে যেও না। আমি কি নিয়ে থাকবো বলো? আমার কেউ নেই। তুমি গেলে তুমি একা হয়ে যাব। দেখো, আমি তোমাকে আবারও বলছি, এই সময় থাকবে না। আমাদের সময় ভালো হবে। আমি অনেক হার্ড ওয়ার্ক করবো, আরও বেশি পরিশ্রম করবো। সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে হ্যাপি রাখবো। প্লিজ প্লিজ থামো তো, আমি আর এক কথা বারবার শুনতে পাচ্ছি না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও না প্লিজ।
আমি হাত জোর করছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া মরে যাব। দেখো প্লিজ, আমার তোমার সাথে এভাবে থাকা সম্ভব না। তাও আমি ভেবে দেখবো, যদি আমার মনে হয় যে আমি তোমার সাথে থাকতে পারবো সেক্ষেত্রে আমি থাকবো, তা না হলে আমি তোমার পক্ষে আর তোমার সাথে আর থাকতে পারছি না। প্লিজ, সরি। এইভাবে বলো না প্লিজ, ছাড়ো তো, ছাড়ো। সোমা, আসসালামু আলাইকুম। ভাই তুই কি খুব অবাক হয়ে গেলে তাই না? না মানে এত বড় কোম্পানিতে আমি এখানে কেন সেটা তোমার না জানলেও চলবে। আচ্ছা, তার আগে তুমি এটা বলো যে তোমার কি এমন সমস্যা হলো যেই কারণে তুমি আমাদের অফিসে সিভি ড্রপ করলে? আসলে হয়েছে কি, আমি বিয়ের পর বুঝতে পারছিলাম যে তোর ভাবির চাহিদা অনেক বেশি, ও অনেক উচ্চবিলাসী জীবনযাপন চায়। তুই তো জানোস যে আমার ওই চাকরি কইরা ওর সব চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে আমি ঘুষ খাইতে শুরু করি, আর এই ঘুষ খাইতে গিয়ে যায় অফিস ম্যানেজমেন্ট একদিন আমরা ধরে ফেলে। তারপর আমার চাকরিটা চলে যায়। চাকরিটা যাওয়ার পর আমার কাছে আরও বেশ কিছু টাকা ছিল অবশিষ্ট। সেই টাকাটাও তোর ভাবি আমারে জোর করে শেয়ার বাজারে ইনভেস্ট করাইছিল। তুই তো জানোস যে কিছুদিন আগে শেয়ার বাজারের যে ঘটনাটা ঘটছে, ওই ঘটনায় আমার সব টাকা শেষ হয়ে গেছে। তারপর তোর ভাবি আমার ছেড়ে চলে গেছে। সেটা তোমার সিভি ড্রপ করা দেখেই বুঝছি। দেখো, যেই বউর কারণে তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে অপমান করে, তুমি এবং তোমার বউ, আজকে সেই বউ কোথায়? তোমাকে ছেড়ে চলে গেল তো। হ্যাঁ, একটা জিনিস কি জানো, তুমি আমাকে এবং আমার মাকে বাড়ি থেকে বের করে দিলেও তোমার প্রতি আমি কিন্তু কৃতজ্ঞ। সেটা কি কারণে? কারণটা হচ্ছে, তুমি যদি সেদিন আমাদেরকে বাড়ি থেকে বের করে না দিতে, তাহলে আমি হয়তো নিজেকে আবিষ্কার করতে পারতাম না। আমি এটা বুঝতে পারতাম না যে আমার যোগ্যতাটা আসলে কোথায়। তুমি সেদিনকে বের করে দিয়েছিলে বলেই আজকের এই অবস্থানে আমি। ভাই তুই আমার আর লজ্জা দিস না ভাই। আমি সর্বশান্ত হয়ে গেছি, আমি দেনার দায়ে জর্জরিত, আমি একদম একা হয়ে গেছি ভাই। তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, তুই মার সাথে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দে। আমি মায়ের পা ধরে মাপ চাইতে চাই। মা যদি আমার মাপ না করে, তাহলে আমি ইহ দুনিয়া পর দুনিয়া কোথাও শান্তি পাবো না। মার অভিশাপে আমি ধ্বংস হয়ে গেছি। তুমি আমার এবং আমার মার সাথে যে ব্যবহারটা করেছো, আমি তোমাকে মাফ করি নাই। শুধুমাত্র আজকের এই অবস্থানটা দেখানোর জন্য তোমাকে আমি ডেকেছি। আল্লাহই হয়তো চাইছিল তোর সাথে আমার এইভাবে দেখা করাইব। ভাই হিসাবে, বড় ভাই হিসাবে আমি তোর কাছে মাপ চাইলাম আবারও। কোনো ক্ষমা হবে না, তুমি এখন আসতে পারো। ভাই দাঁড়াও। ভাই, তুমি যে একটা সৌভাগ্যবান ছেলে সেটা তুমি জানো। তোমার প্রতি আমার অনেক রাগ, অনেক ক্ষোভ। আমি তোমার খারাপ চাইলেও আমার মা, মানে তোমারও মা, সে কিন্তু তোমার খারাপ চায় না। সে তোমার জন্য দোয়া করে, আমারে আরো বোঝায় যে তুই তোর ভাইয়ের প্রতি কোনো রাগ রাখিস না। এমন মা, আর এই মাকে তুমি পেয়েও বাড়ি থেকে বের করে দিলে। ভাই রে ভাই, বুঝলা, সেই বুঝাই বুঝলা, কিন্তু সময় থাকতে বুঝলা না। আচ্ছা শোনো, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তাই আমি তোমাকে মন থেকে মাফ করে দিলাম। আর তুমি বাসায় যাও, আমি মাকে নিয়ে তোমার বাসায় আসছি। যাও, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে। মারে আমার সালাম দিস। যাই। আচ্ছা। বাবা, তোর যে অবস্থা হইব আর কোনোদিনও ভাবতেও পারি না। আমি রাফির কাছ থেকে শুই না আর থাকতে পারলাম না, তোমরা চলে আসলাম। মা সন্তানদের এরকম বিপদের কথা শুই না দূরে থাকতে পারে না। আমি তারাস বাবা, আমি সারাক্ষণ তোর জন্য দোয়া করতাম। দূরে থাকলেও তোর আমি একটা দিন একটা মুহূর্ত ভুলতে পারি নাই।
তুই তো আমার বড় সন্তান, বড় সন্তানকে কি মা কখনো বলতে পারে বল? মা মা তুমি আমায় মাফ করে দাও মা। মা আমি টাকার নেশা অন্ধ হয়ে গেছিলাম মা, আমি অমানুষ হয়ে গেছিলাম, আমি ভালো মন্দ কিচ্ছু মা বুঝি নাই মা। চিন্তা করিস না বাবা, তুমি আমার বদয়া দিও না। সি সি বাবা কি করছ? মা কখনো সন্তানকে বদয়া দেয় না। শোন বাবা, এখন থেকে আমি আর তোর ভাই তোর কাছেই থাকবো, আমরা কোথাও যাব না। দেখছো ভাই, এটাই হচ্ছে আমাদের মা। যেই মারে তুমি এত অপমান করে বাড়ি থেকে বের করে দিছো, অথচ সেই মা তোমার বিপদের কথা শুনে থাকতে পারে নাই, আমারে নিয়ে চলে আসছে। এর নাম হচ্ছে মা। আর এই যে ভাবি, তুমি যেই কাজটা করছো এটা একদমই ঠিক করো নাই। তুমিও একদিন মা হবা, সেই দিন বুঝবা মা কি জিনিস। মা মা আমাকে প্লিজ মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করেছি, আমি জানি এই ভুলের ক্ষমা হয় না, তাও প্লিজ আমাকে মাফ করে দিবেন, নিজের মেয়ে মনে করে আমাকে মাফ করে দিন। ছি বৌমা, এসব বলেন না, আমি তোমার অবশ্যই মাফ করে দিছি। শোনো বৌমা, আমি আমার বড় ছেলে কিন্তু তোমাকে বিয়ে করে ঠিক এই বাড়িতে নিয়ে আসছি, তো তোমার কোনো দিন আমি বৌমা চোখে দেখি নাই। বিশ্বাস করো, আমি মনে করতাম কি আমার একটা মেয়ে এই বাড়িতে আসছে, আমার দুইটা ছেলে আর একটা মেয়ে, তোমার তো কোনো রাগ নাই। কিসের রাগ? তুমি তো আমার সংসারের লক্ষ্মী, লক্ষ্মীর সঙ্গে কেউ রাগ করে থাকে? আমার বাবা বলেছে আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, এই সংসার ছেড়ে চলে যাই, তাহলে আমার বাবার বাড়িতে আমার কোনো জায়গা হবে না। আমি যতদিন বাঁচি সারাটা জীবন আমাকে আপনার ছেলের সাথেই থাকতে হবে, তার সুখে দুঃখে সব কিছুতে তার পাশে থাকতে হবে। এবার প্লিজ আপনারা সবাই আমাকে মাফ করে দিন। শোনো, তোমার বাবা যা বলেছে একদম বাবার মতো কথা বলেছে। বাবা মারা তো তাই বলবে। কোন বাবা মা কি চায় যে তার মেয়ে স্বামীর সংসার থেকে ফিরে যাক? কোনো বাবাই তা চায় না। মা, তুমি আমার সংসারের লক্ষ্মী, তোমাকে আমি অবশ্যই মাফ করে দিছি মা। আল্লাহ তোমার মঙ্গল করুক, সুখে থাকো তোমরা। ভাই তুমি কিন্তু একদমই চিন্তা করবে না, এই যে তোমার ভাই চলে আসছে, তো তুমি যে টাকা পয়সা লস করছো, তোমারে আমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব। তুমি আগের বার যে লসটা করছো এইবার সব সুদে আসলে ফেরত নিবা। আরে ভাই কি বলতেছো, তুমি আমার ভাই না। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, মাফ করে দিচ্ছি তুমি। করে দিছি জয়ী। হ্যাঁ ভাই, কি খাও তুমি আবার উঠো। দেখছো মা, মা আমার সংসারটা এখন একদম সোনার সংসার হয়েছে, একদম। আমার দুইটা ছেলে আর একটা মেয়ে, কোনো বৌমা না।